সম্মানিত দর্শক, বাংলাদেশের আলোচিত ইসলামী বক্তা জনাব মামুনুল হক, তাকে চেনেন না আমাদের এই বাংলাদেশে খুব কম লোক আছেন। প্রচুর সুনাম আছে, সুখ্যাতি আছে, পারিবারিক ঐতিহ্য আছে, আবার একই সঙ্গে দুর্নাম আছে, বদনাম আছে। আমরা সবাই ভালো মন্দ মিলিয়ে মানুষ, কিন্তু তার দুটো চরিত্র রয়েছে। তিনি যখন মঞ্চে উঠেন, বক্তব্য দেন, বিশেষ করে বায়তুল মোকাররমের সামনে কিংবা কোনো ওয়াজের মাহফিলে, তিনি খুব জোরে জোরে কথা বলেন, ভীষণ রকম জোরে জোরে কথা বলেন, এবং তার সেই কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হবে এই মানুষটি একটি জিহাদি, জঙ্গি প্রকৃতির মানুষ। কিন্তু আপনি যদি কাছাকাছি তার সঙ্গে কথা বলেন, তার সঙ্গে যদি আপনার বন্ধুত্ব থাকে, এক টেবিলে বসে আপনারা খানা পিনা করেন, তাহলে তার নম্রতা, বিনয় এবং ভদ্রতা আপনি মুগ্ধ হবেন। তার সঙ্গে আমার কখনো পরিচয় হয়নি, কথা হয়নি, কিন্তু তার যারা কাছাকাছি তাদের অনেকের কাছে আমি এই কথাগুলো শুনেছি। দ্বিতীয় শুনেছি যে হাদিসের একজন মশহুর ব্যাখ্যাকারী, তারপর হাদিস বিশারদ যাকে বলা হয় শাইখুল হাদিস হিসেবে, ছাত্রদের কাছে তার যে সুনাম এবং সুখ্যাতি, এটা বাংলাদেশে অল্প কয়েকজন হাতে গোনা আছে। এখন যেমন বাংলাদেশের যিনি ইমামুল যাকে বলা আজম, বায়তুল মোকাররমের যিনি এখন ইমাম হয়েছেন, তিনি এরকম অখ্যাত ছিলেন, কিন্তু ইসলামী অঙ্গনে তার যে প্রসিদ্ধি, তার যে সুনাম এবং সুখ্যাতি একজন আলেম হিসেবে, হাদিস বিশারদ হিসেবে, এটি বাংলাদেশে দ্বিতীয় এরকম সম্মানিত ব্যক্তি নেই। মামুনুল হকের সঙ্গে আর বায়তুল মোকাররমের খতিব সাহেবের মধ্যে ডিফারেন্স হলো যে বায়তুল মোকাররমের খতিব সাহেব অরাজনৈতিক ব্যক্তিত্ব, কিন্তু হাদিসের যে ইলম, সেই ইলমের দিক থেকে মামুনুল হককে আপনি কোনো অবস্থাতেই পেছনে ফেলতে পারবেন না। এগুলো এক। দুই নম্বর হলো যে ছাত্রদেরকে পড়ানো, টিচিং ক্যাপাবিলিটি। যেমন আমাদের আব্দুল্লাহ আবু সাইদ স্যার আছেন, খুব ভালো শিক্ষক। তারপরে আরো অনেক খুব নাম করা শিক্ষক, যারা ক্লাসে যখন যান মন্ত্রমুগ্ধের মতো ছাত্রছাত্রীরা তাদের কথা শুনে এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে চলে আসে। তো মামুনুল হক তার ছাত্রদের কাছে ঠিক ওইরকম জনপ্রিয়, এরকম আমি শুনেছি। এবং তার সাথে আরো একজন এরকম জনপ্রিয় আছেন, যেমন মুফতি হারুন এজাহার। বাইরে থেকে আপনি যতই বলেন না কেন, চট্টগ্রামে মুফতি হারুন এজাহার, তিনিও অত্যন্ত মেধাবী এবং তার ছাত্রদের কাছে ভীষণ রকম জনপ্রিয়। তো এটা গেল দুই নম্বর, ছাত্রদের কাছে জনপ্রিয়। তিন নম্বর হলো তিনি অর্থনৈতিকভাবে অন্য হুজুরদের মতো অসচ্ছল নন। তার বাবা যথেষ্ট ধন সম্পদ রেখে গেছেন তাদের জন্য, তারা এই সমাজের উচ্চবিত্ত শ্রেণী, তাদেরই মতো টাকা পয়সার মালিক। এরপরে হলো তাদের যে ব্লাড লাইন। তো তার বাবা আল্লামা আজিজুল হক, যাকে বাংলাদেশের প্রথম শাইখুল হাদিস বলা হয়। তো এই যে শাইখুল হাদিস, হাদিস গ্রন্থের যে প্রথম সংকলন, এটি তার বাবা করেছেন। এবং তিনি বাংলাদেশে যে কয়জন প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন, যারা ইসলামিস্ট হওয়া সত্ত্বেও রাজনীতিতে এসেছেন, যেমন মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মামুনুল হকের বাবা, তারপরে হাফিজি হুজুর সাহেব ছিলেন, ওনারা সবাই খুব এমিনেন্ট পলিটিশিয়ান ছিলেন। মাওলানা মহিউদ্দিন খান মাসিক মদিনার যে সম্পাদক, এদের যে প্রজ্ঞা, মেধা, মাওলানা মহিউদ্দিন খান, আপনি তাদের সঙ্গে না মিশলে বুঝতে পারবেন না যে মেধা কাকে বলে। আমরা হয়তো সলিমুল্লাহ খানের সেই মুখস্থ বিদ্যা দেখে বা তার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে যাই। আব্দুল্লাহ আবু সাইদকে আমরা মনে করি যে অনেক পণ্ডিত ব্যক্তি, কিন্তু মাওলানা মহিউদ্দিন খান সাহেবদের মতো মানুষ, তারপরে বায়তুল মোকাররমের যে খতিব ছিলেন উবায়দুল্লাহ সাহেব, খতিব উবায়দুল্লাহ সাহেব, এদের মতো মানুষ, তারপরে প্রয়াত সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর, অধ্যাপক দেওয়ান মোহাম্মদ তাজরফ, অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ তাজরফ, প্রিন্সিপাল আবুল কাশেম, এই সমস্ত মানুষকে বলা হতো ইসলামিক দার্শনিক, ইসলামিস্ট এবং ইসলামিক দার্শনিক। অনেকটা সেই প্রাচীন জমানাতে আপনি যদি সক্রেটিস, এরিস্টটলদের কায়দায় আমাদের যেখানে জাবির ইবনে হায়ান, তারপরে ইবনে কাসির, তারপর সেই ইবনে সিনা,
আল রাজি, এই প্রমুখ ইসলামিক স্কলারদের তৈরি হয়েছিল। ঠিক এই আমাদের এই বাংলাদেশে 60-এর দশকে 50-এর দশকে অনেক ইসলামিক স্কলার ছিলেন। কাজী আব্দুল ওয়াদুদ নামে একজন ইসলামিক স্কলার ছিলেন। তার লেখাগুলো না পড়লে বুঝতে পারবে না যে এই বাংলাদেশে এমন রত্ন ছিল। এই যে বদরুদ্দীন ওমর নাস্তিক ছিলেন, তার বাবা আবুল হাসিম যে কত বড় পণ্ডিত ছিলেন। এখনকার যারা বড় বড় ইসলামী বক্তা রয়েছেন, আবুল হাসিমের মানে কদমের কাছে, পায়ের কাছে বসে ইসলাম শিক্ষা গ্রহণ করতে পারলে তারা নিজেদেরকে ধন্য মনে করতেন। এরকম ইসলামিক স্কলার ছিলেন। তো এগুলো একটা ব্লাড লাইন থাকে। পরিবার হলো শিক্ষার সবচেয়ে একটা বড় বিষয়। একটা লোক পরিবার থেকে যদি না শিখে দুনিয়ার কোনো বিশ্ববিদ্যালয় তাকে শেখাতে পারে না। সেই অর্থে আল্লামা আজিজুল হক সাহেবের যে ছেলে মামুনুল হক, তার যে শিক্ষা, সেই শিক্ষা নিয়ে উচ্চাসা যারা পোষণ করবেন না বা তাকে তার শিক্ষা দীক্ষার ক্ষেত্রে যারা হেয় মনে করবেন, এরা মূলত মূর্খ প্রকৃতির মানুষ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। একবারে সর্বশেষ যেটা হলো, রাজনীতির ময়দানে তিনি যথেষ্ট ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন, জুলুম অত্যাচার সহ্য করেছেন। আওয়ামী লীগের সঙ্গে একটা সময় তার সম্পর্ক ভালো ছিল, একটা সময় সম্পর্ক খারাপ হয়ে যায়। সেই সম্পর্ক খারাপ হওয়ার কারণে তার চরিত্রে আওয়ামী লীগ যে কালিমা লেপন করার চেষ্টা করেছে, এটি করে আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। অনেক আলেম ওলামা, আপনি ওই একজন যাকে বলা হয় শিশু হুজুর, মানে নেত্রকোনা বাড়ি, তাকে ধরে নিয়ে তার সাথে মেয়েদের ছবি তুললো। তারপর এই যে মামুনুল হকের বিবাহিত স্ত্রী, তার স্ত্রীকে নিয়ে কি একটা কলঙ্ক তৈরি করলো, স্ত্রীকে দিয়ে মামলা করালো তার বিরুদ্ধে। এই জিনিসগুলো আসলে আসমানের মালিক বেজার হয়ে যায়। যেখানে অবাধ যৌনতা এখন মানে গর্বের বিষয়, যেখানে মদ্যপান করা, প্রকাশ্যে সেক্স করা, আমাদের এই সমাজে আপনি হাই সোসাইটিতে, আপার সোসাইটিতে গিয়ে দেখেন, মানে এই জিনিসগুলো যা হচ্ছে মানে ধনী এলাকাগুলোতে, সেই তুলনায় এই সমাজে একজন বিয়ে করেছেন, তারপর শেষে তার স্ত্রীকে নিয়ে কোনো একটা রিসোর্টে বেড়াতে গেছেন এবং সেখানে তাকে শারীরিকভাবে যে লাঞ্ছিত করা হয়েছে, যারা যারা করেছে সবাই কিন্তু এখন অভিশপ্ত বা অভিশাপের মধ্যে পড়েছেন। এনিওয়ে, তো সেই মামুনুল হক এবারে নির্বাচনে আসলেন। নির্বাচনের সময়টা তো তিনি বেশ আনপ্রেডিক্টেবল ছিলেন। একবার বিএনপির সঙ্গে যেতে চাইলেন, আবার জামাতের সঙ্গে থাকলেন, এমনকি চরমোনাইয়ের সাথেও তার হতে পারতো। আকীদাগত দিক থেকে চরমোনাইয়ের সঙ্গে যদি তিনি থাকতেন তাহলে হয়তো তার ভোট হতো। এনিওয়ে, তিনি এখানে বিএনপির সঙ্গে না গিয়ে জামাতের সঙ্গে গেলেন। তো সেক্ষেত্রে মোহাম্মদপুরে যে আসনটি, সেই আসনটি সব দিক থেকে তার জন্য উপযুক্ত ছিল। এখানে তার এবং তার পরিবারের অনেকগুলো মাদ্রাসা আছে। এর বাইরে তারা যে আকীদা অনুসরণ করে, সেই আকীদার যে অসংখ্য মাদ্রাসা, মসজিদ, বিভিন্ন খানকা, মোহাম্মদপুরের পুরো এলাকাটা ভরা। এখানে মোহাম্মদপুর একটা মানে যাকে বলা হয় জটিল এলাকা, এবং এই জটিল এলাকাতে আওয়ামী লীগের প্রচণ্ড মানে এখানে শক্তিমত্তা রয়েছে। এখানে আন্ডারওয়ার্ল্ডের অনেক কিছু হয়। তো এই সব জিনিসগুলো মামুনুল হক সাহেবের মুখস্থ। তো সেই অর্থে তিনি যখন নির্বাচনে দাঁড়ালেন এবং তার প্রতিপক্ষ যখন একেবারে নবীন একজন রাজনীতিক ববি হাজ্জাজ, তিনি আসলেন, তাও আবার তার নিজের দলকে বিলুপ্ত করে তিনি যখন বিএনপিতে আসলেন, তখন মামুনুল হক ধরে নিলেন যে এটা কোনো প্রতিযোগিতাই হবে না। এখানে হয়তো যাকে বলা ববি হাজ্জাজের জামানতও বাজেয়াপ্ত হতে পারে। এর কারণ হলো ওই আসনটি দীর্ঘদিন ধরে আব্দুল সালাম সাহেব, এখন যে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত হয়েছেন, তো তাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে, এইভাবে একটা সিদ্ধান্ত ছিল। তো সিদ্ধান্ত হওয়ার পরে পরবর্তীতে সালাম সাহেবকে অফ করে দিয়ে বিএনপি সিদ্ধান্ত দেয় যে ওখানে মামুনুল হক সাহেবকে মনোনয়ন দেওয়া হবে। কিন্তু রাজনৈতিক কারণে যখন মামুনুল হক সাহেবের সাথে বিএনপির হয় না, সেখানে ববি হাজ্জাজকে মনোনয়ন দেয়। তো মামুনুল হক সাহেব যে কোনোভাবে সেখানে বিজয়ী হয়ে আসবেন এই আত্মবিশ্বাস তার ছিল, এবং তিনি একটি সাক্ষাৎকারে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যে না, এখানে আসলে প্রতিযোগিতা করার মতো প্রার্থী নাই, তাদের সঙ্গে যেখানে প্রতিযোগিতা আছে সেখানেই তো গন্ডগোল হবে, বা এখানে উনি গন্ডগোল করার মতো মানুষ নন, মানে তার সাথে গন্ডগোলের প্রয়োজন আসলে, ভোট আসলে আমি হয়ে যাব। কিন্তু দেখা গেল যে আসলে তিনি হতে পারেননি। তো যাই হোক, এখন পরবর্তীতে তিনি একটি সাক্ষাৎকার একটি গণমাধ্যমে দিয়েছেন, ইউটিউবে দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আমি যদি বিএনপির সঙ্গে থাকতাম তাহলে আমি বিজয়ী হতাম এবং মন্ত্রী হতাম। তো এটা তার আক্ষেপ, ক্ষোভ, বিক্ষোভ, না হতাশা নাকি খোঁচা, এটা বোঝা যাচ্ছে না। ইট মিনস যে এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হতে পারে। আমাকে ইঞ্জিনিয়ারিং করে ঠকিয়ে দেওয়া হয়েছে, আমি বিএনপির জোট ছেড়ে চলে আসছি
এই জন্য পুরো প্রশাসন এবছর যারা বিএনপিকে ক্ষমতা আনার জন্য প্রাণান্ত চেষ্টা করেছে, তারা মূলত আমাকে এখানে হারিয়ে দিয়েছে। এটা গেল একটা। দ্বিতীয়ত হলো যে আমি রাজনৈতিকভাবে ভুল সিদ্ধান্ত নিয়েছি। আমার আসলে জামাতের সঙ্গে আসাটা ঠিক হয়নি। বিএনপির সঙ্গে থাকলেই আমার রাজনৈতিক একটা ভবিষ্যৎ হতো, মন্ত্রী হতাম, এমপি হতাম, এলাকার সেবা করতে পারতাম এবং আমার জন্য একটা আইডেন্টিটি থাকতো, অনুশোচনা। থার্ডলি হলো আক্ষেপ, যে এখানে আমার যে পারিবারিক ভোট আছে, আমার নিজের ব্যক্তিগত ভোট আছে, সাংগঠনিক ভোট আছে, এর বাইরে জামাতের যে ভোট, সেই জামাতের ভোট আমাকে দেয়া হয়নি। আমার সঙ্গে জামাত প্রতারণা করেছে, বেইমানি করেছে, এরকম ইন্ডিকেশন থাকতে পারে। এর কারণ হলো মামুনুল হক যদি পার্লামেন্টে থাকতেন, তাহলে তার যে বাগ্মিতা, তার যে উচ্চতা, সেখানে আসলে জামাতের আমির শফিক সাহেবকে কোনো নেতাই মনে হতো না। ডাক্তার আবদুল্লাহ তাহের যিনি আছেন, তাকে কোনো নেতাই মনে হতো না। নাহিদ যারা এমপি হয়েছেন, আক্তার যারা এমপি হয়েছেন, হাসনাত আবদুল্লাহ হয়েছেন, এই তরুণরা সবাই মামুনুল হক করত যদি তিনি এমপি হয়ে যেতেন। এবং সেক্ষেত্রে ডেপুটি লিডার, চিফ হুইপ, অন্য যে পদগুলো আছে, এটা মামুনুল সাহেবকে না দিয়ে কোনো উপায় ছিল না। এতে করে এখন জামাত যেভাবে মানে একটা অনুগত 11 দল পেয়েছে, যেখানে তার কর্মকাণ্ডে, তার সিদ্ধান্তে কোনো বাধা তৈরি করবে না, এদের জামাতের বাইরে যাওয়ার সাধ্য নেই, সাধও নেই, যোগ্যতাও নেই এখন যারা আছে। কিন্তু মামুনুল হকের যে কানেক্টিভিটি, তার সঙ্গে ডিজিএফআই কানেকশন ছিল, তার সঙ্গে তারেক রহমান সাহেবের কানেকশন ছিল, শেখ হাসিনার কানেকশন ছিল, তার সঙ্গে বাংলাদেশ ইসলামী অঙ্গনের এমন কোনো জায়গা নেই সেই কানেক্টিভিটি ছিল না। সবার সঙ্গে তিনি দাওয়াত দিলে ইসলামী অঙ্গনের মানে কোনো লোক তার কাছে আসবেন না, আর তিনি কোনো একটা দরবারে যাবেন না, তাকে সম্মান দেখানো হবে না, এরকম ঘটনা আসলে বাংলাদেশে কল্পনাই করা যায় না। তো সেই মানুষটিকে মানে একটা মানে জামাতের মধ্যে নেওয়া মানেই জামাতের যে মানে নিজস্ব যে বলয় আছে, সেই বলয়ে তাদের যে আধিপত্য, সেই আধিপত্যটা অন্যের হাতে তুলে দেওয়া। এখন এবার কিন্তু তারেক রহমান সাহেব ঠিক সেম কাজটি করেছেন। তিনিও তার দলের মধ্যে তাদেরকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মানে যাদের আনুগত্য প্রমাণিত এবং যাদের সঙ্গে জনাব তারেক রহমান সাহেবের চরিত্রের মিল রয়েছে, ক্যারেক্টারিস্টিক্সের মিল রয়েছে। এবং তারেক রহমান সাহেব তাদের চোখের দিকে তাকালে তারা বুঝতে পারেন যে ওরা কি চায়। আর যাদেরকে তারেক রহমান সাহেব ক্ষমতা দিয়েছেন, তারাও তারেক রহমান সাহেবের চোখের দিকে তাকালে বুঝতে পারেন নেতা কি চাচ্ছে, নেতার বডি ল্যাঙ্গুয়েজ কি, নেতার চোখ কি, নেতার রসায়ন কি, এই জিনিসগুলো বুঝতে পারেন। এখন এই বোঝার ফলে কি হলো, কি যোগ্যতা আছে কি নেই ডাজ নট ম্যাটার। কে চরিত্রবান, কে চরিত্রহীন, কে ডাকু মনসুর, কে অলি আল্লাহ, কে গাউস কুতুব, এই সমস্ত চিন্তার ব্যাপার না। রাজনীতি হচ্ছে একটা সমীকরণের বিষয়। তো সেই সমীকরণ যেভাবে তারেক রহমান সাহেব মিলিয়েছেন, তার পছন্দের লোক দিয়ে তিনি মানে তার দল সাজিয়েছেন, একইভাবে শেখ হাসিনাও ঠিক সেম কাজটি করতেন, একইভাবে এরশাদ সাহেবও ঠিক সেম কাজটি করতেন, বেগম জিয়াও সেম কাজটি করতেন, বঙ্গবন্ধুও সেম কাজই করেছেন। এটা সবাই করে। তো জামাত কেন অযথা একটা উৎকট, উদ্ভট তাদের দৃষ্টিতে, বা মানে ওভার কোয়ালিফাইড, যাদের মানে সিএস আছে, পর্সা আছে, বিএস আছে, আরএস আছে, খতিয়ান আছে, বাপদাদা 14 গোষ্ঠীর নাম আছে, তো এরকম লোক এনে ঝামেলা বাঁধানোর দরকারটা কি? তো সেই অর্থে যে মামুনুল হক যে খোঁচাটা দিয়েছেন যে আমি আওয়ামী লীগ বিএনপিতে গেলে মন্ত্রী হতাম, এমপিও হতাম, এর মাধ্যমে তিনি তার মনের যে আক্ষেপ, দীর্ঘশ্বাসকে তিনি উস্কে দিয়েছেন। আর এটা যে রাজনৈতিক পরিণতি, এখন রাজনীতির ময়দান ঈদের পর থেকে যে রাজনৈতিক পরিণতি হবে, সেই পরিণতি খুব দ্রুত আপনি দেখতে পারবেন যে নতুন সমীকরণ দাঁড়িয়ে গেছে রাজপথে। সংসদে একরকম, আর রাজপথে আর একটা নতুন সমীকরণ, যা কিনা সরকারের জন্য আর বিরোধী দল কারোর জন্য ভালো হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতের সম্ভবত যে সামনের যে দিনগুলো ভীষণ রকম দুর্বিষহ, বিপজ্জনক, এবং একটি দল বিভিন্নভাবে নানাভাবে যত বিপদ বিপত্তিতে পড়তে পারে, এইরকম বিপদ এবং বিপত্তি, অসংখ্য বিপদ এবং বিপত্তি জামাতের দিকে ধেয়ে আসছে। আপনারা জানেন যে গত 17 মাস
জামাত বাংলাদেশে যে দাপট দেখিয়েছে, কিংবা ধরুন সেই শেখ হাসিনার জমানার শেষ 6টি মাস জামাত যা কিছু করেছে তাদের এ টিম, বি টিম, ডি টিম, সি টিম দিয়ে, এই কর্মকাণ্ডগুলো নিয়ে তারা একটা সময় গর্ব করত গত 17 মাসে যে তারা এই কাজগুলো করেছে, তারাই এই বিপ্লব করেছে, তারা বিপ্লবের মাস্টার মাইন্ড, ইত্যাদি ইত্যাদি সব কিছু। এবং বিপ্লব পরবর্তী যে নির্বাচন যেটি হয়ে গেল, সেই নির্বাচনে তারা শতভাগ বিজয়ী হবে, সরকার গঠন করবে, এরকম একটি বিশ্বাস তাদের ছিল, এরকম একটি দফা রফা তাদের হয়েছিল, এরকম একটি আশ্বাস বিভিন্ন পক্ষ থেকে তারা পেয়েছিল। ফলে কি হলো, শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে যদি নির্ভর কেউ থেকে থাকে, সেই নির্ভরতা ছিল জামাতের মধ্যে। তাদের ভুল হয়েছে, ভ্রান্তি হয়েছে, ক্ষেত্রবিশেষে বাড়াবাড়ি হয়েছে, এটা সত্য। কিন্তু এই গত 17 মাসে তাদের দুশ্চিন্তা ছিল না, বরং সুন্দর একটা স্বপ্ন ছিল। তারা এই দেশটিকে একটি ইসলামিক রাষ্ট্র করবে, নাকি ইসলামিক প্রজাতন্ত্র করবে, নাকি তারা ডেমোক্রেটিক যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেভাবে চলছে সেভাবে চলবে, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করছিল। তাদের ভাবসাবের মধ্যে একটা রয়্যালিটি, রাজস্বিকতা চলে এসেছিল। সব মানুষ তাদের কাছে যেত, বড় বড় ব্যবসায়ীরা ধর্ণা ধরত, টাকার বস্তা নিয়ে, চাঁদার বস্তা নিয়ে, হেলিকপ্টার নিয়ে তাদের পিছু পিছু ঘুরত। যে মানুষ ঢাকা শহরে গাড়িতে চলতে পারতো না, জামাতের লোক, সে মানুষ হেলিকপ্টার করে ঘোরাফেরা করা শুরু করলো। জামাত নেতাদের বাসায় নতুন নতুন ফার্নিচার আসলো, সবচেয়ে দামি দামি লিগেসি ফার্নিচার। মানে বিভিন্ন সরকারি অফিসে দেখবেন, বা ডক্টর মোহাম্মদ ইউনূস যে প্রধান উপদেষ্টা ছিলেন, বা প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে যে সকল ফার্নিচার ব্যবহৃত হতো বা হচ্ছে এখন পর্যন্ত, একদম হাই কোয়ালিটির, বাংলাদেশের সবচেয়ে দামি যে ফার্নিচার সাপ্লাই, লিগেসি ফার্নিচার। তো তারা সরকারি অফিসে এই ধরনের ফার্নিচার সাপ্লাই দেয়। ঠিক একই ফার্নিচার এখন জামাতের অফিসগুলোতে, জামাতের অনেক নেতাদের বাসায় শোভা পাচ্ছে। আর সেই সকল ফার্নিচারের উপর বসে, পায়ের উপর পা তুলে তারা বিভিন্ন সবক দিয়েছে গত 17 মাস তাদের সাথে দেখা করার জন্য, কখনো তাদের বাসায়, কখনো তাদের অফিসে, কিংবা কখনো অন্য বিভিন্ন জায়গাতে তারা মানে রাষ্ট্রদূতদের সাক্ষাৎকার দিয়েছে, ব্যবসায়ীদের সাক্ষাৎকার দিয়েছে। এবং তারা বিভিন্ন অনুষ্ঠান করেছে বিভিন্ন 5 তারকা হোটেলে। তারপরে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র, এখানে তারা বহু অনুষ্ঠান করেছে। বিরাট রকম ভুড়িভোজ, খানা পিনা, পোলাও, কুরমা, রোস্ট, কালিয়া কোপ্তা থেকে, মানে অ্যাজ ইট ইজ, যে এ দেখে কি বলবো, মনে হয় যেন বাসা হারুন আর রশিদ সে শাহী ভোজ দিচ্ছে, এরকম তাদের আয়োজন ছিল। তারা সরকারকে ভয় দেখানোর জন্য বা সরকারকে চমক দেওয়ার জন্য, বিএনপিকে থ্রেটে রাখার জন্য একটার পর একটা রাজকীয় অনুষ্ঠান তারা করেছে, সমাবেশ করেছে ঢাকার বিভিন্ন এলাকাতে, জেলা শহরে, সরোয়ার্দী উদ্যানে। মানে এই সমস্ত দেখে মনে হয়েছে যে জামাতের টাকায় তিলা পড়ে গেছে। দীর্ঘদিন টাকা যদি বাক্সবন্দি করে রাখা হয়, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, তো সেই টাকায় অনেক সময় দাগ পড়ে যায়, তিলা পড়ে যায়। তো মানুষ বলে যে ওরা হলো অনেক পুরনো ধনী, ওদের টাকায় তিলা পড়ে গেছে। তো জামাত এমনভাবে টাকা পয়সা খরচ করছিল, এমনভাবে চালচলন করছিল, দেখে মনে হচ্ছিল যে তাদের টাকায় তিলা পড়ে গেছে, অর্থবৃত্তি এরকম একটা পর্যায়ে। কিন্তু যেই মুহূর্তে তারেক রহমান সাহেব বাংলাদেশে আসলেন, অমনি জামাতের যে বেলুন, সে বেলুন ফুস করে ফেটে গেল। কেউ আর, জামাতের একজন আমির আছে, তার নাম ডাক্তার শফিকুর রহমান, লোকজন আর পাত্তা দিতে চায় না। সে যে জিন্দা অলি, টাটকা অলি, তার ফুতে যে কাজ হয়, তার চুম্বনে যে পাখি গান গায়, নদী প্রবাহিত হয়, তারপরে শেষে গোলাপ প্রস্ফুটিত হয়, সেই জিনিসগুলো এখন আর নেই। তার সাথে এখন কেউ হ্যান্ডশেক করতেও যায় না। এর মধ্যে 2বার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে গেছেন, এটা ফ্রাস্ট্রেশন থেকে। তারেক রহমান সাহেবের যে জৌলুস, তাকে ঘিরে মানুষের যে উন্মাদনা, এবং বেগম জিয়ার জানাজা, তারপরে তারেক রহমান সাহেবের ভূমিধস বিজয়, তারপর সরকার গঠন, এবং সরকার গঠনের পর একটার পর একটা
চমক, যেভাবে সে চলছে, যেভাবে মানে জামাত যেটা করতে চায়, একটা ইসলামী রাষ্ট্র কায়েম করে সেখানে জাকাত প্রতিষ্ঠা করতে চায়, জাকাত ভিত্তিক ইকোনমি করতে চায়, সেখানে কোরআন ধর্মভিত্তিক একটি সামাজিক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, আলিমুল্লাহ আমাদেরকে প্রাধান্য দিতে চায়, যে কাজগুলো তারা করবে ঠিক সেম কাজগুলো আরও সুন্দর করে তারেক রহমান সাহেব শুরু করে দিয়েছেন। ফলে কি হলো, এটা দেখতে তাদের ভালো লাগছে না, যে তাহলে আমরা এখন কি নিয়ে রাজনীতি করব। আমাদেরকে তো তাহলে নতুন একটা ন্যারেটিভ আনতে হবে। আমরা যা কিছু বলেছি, যা কিছু করতে চেয়েছি, তো সেগুলো তো তারেক রহমান সাহেবই করছে। তো এই ক্ষেত্রে তারেক রহমান সাহেবের যে চাহিদা তা তো দ্বিগুণ হয়ে গেল। একে তো বাঙালি জাতীয়তাবাদ, তার উপর শহীদ জিয়ার জাতীয়তাবাদ, বেগম জিয়ার জাতীয়তাবাদ, তারেক রহমান সাহেবের নিজের যে 31 দফা, সব মিলিয়ে যদি আবার জামাতের যে ইসলামাইজেশন তার সঙ্গে যুক্ত হয়, তাহলে তো জয়নাল আবেদিন ফারুক যেটা বলেছেন যে 2042 সন পর্যন্ত তারেক রহমান সাহেব ক্ষমতা থাকবেন, আরও মানে 16 বছর তিনি ক্ষমতায় থাকবেন। জনাব শফিকুর রহমান, তার বয়স এখন 72 বছর বা 73 বছর। তো সেই অর্থে যদি আরও 16 বছর তারেক রহমান সাহেব ক্ষমতায় থাকেন, তাহলে তো ওনার বয়স 91-92 বছর হয়ে যাবে। ওই বয়স ওনার কি দাঁত থাকবে, শক্তি থাকবে, সামর্থ্য থাকবে? মাথার চুল তো এমনি এখন আর নাই, তখন কি অবস্থায় থাকে? তিনি কি শয্যাগত থাকবেন, না সবল সচ্ছল থাকবেন, না তার জায়গায় মিয়া গোলাম পারওয়ার আমির হবেন, নাকি অন্য কেউ আমির হবেন? এই সমস্ত বিষয়গুলো নিয়ে যখন জামাতের মধ্যে চিন্তা ভাবনা হয় না, তাদের অনেক টেনশন হয়, তাদের অনেক কষ্ট হয়। তো সেই কষ্ট থেকে আপনি দেখবেন ইদানিংকালে তাদের অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে। অনেকে আগে পাঞ্জাবি পরতেন, পাজামা পরতেন, মার দিয়ে পরতেন, ভাঁজ করে তারা যখন বাইরে আসতেন ফুরফুরে ফুরফুরে একটা ভাব থাকতো, শরীর থেকে তরতাজা আতরের গন্ধ আসতো। মাথার যে টুপি, সেই টুপির একটা স্রোত ছিল, দাড়ির একটা জিল্লতি ছিল। তো সেই জিনিসগুলো এখন আর নাই। এখন অনেকের চেহারা নষ্ট হয়ে গেছে, অনেকে রাগ হয়ে যাচ্ছে, কথায় কথায় তারা চোখ গোল করছে ইত্যাদি। এই যে নির্বাচনে পরাজিত হওয়ার পরেই সিনড্রোমগুলো দেখা দিয়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে শহীদ, তারা যাকে শহীদ ওসমান হাদি বলেন, তো সেই ওসমান হাদির যারা হত্যাকারী তারা ভারতে ধরা পড়েছে। এখন সেই হত্যাকারীরা যদি জামাতের নাম বলে দেয়, জামাতকে জড়ানোর চেষ্টা করে, এটা তো ভারত করতে পারে। জামাত তো নির্দোষ একটা সংগঠন, তারা তো এই ধরনের খুন খারাপি থেকে শুরু করে এই ধরনের কোনো কর্মে যায় না। তারা তো যে বদনাম 1971 সালে নারী ধর্ষণ, ঘরবাড়ি লুণ্ঠন, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি যা কিছু হয়, এগুলো গল্প তৈরি করা হয়েছে জামাতের বিরুদ্ধে। কিন্তু জামাত বলে করে যে না, তারা রাজাকার যে শব্দটি, যার অর্থ সাহায্যকারী, তারা তো আসলে 71-এ এদেশের মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। পাকিস্তান আর্মিরা মহিলাদের ধরে নিয়ে গেছে, তারা সেই মহিলাদেরকে সসম্মানে সেখান থেকে ফিরিয়ে এনেছে, তারা তাদেরকে পুনর্বাসিত করেছে, অনেক মুক্তিযোদ্ধাদেরকে তারা বাঁচিয়েছে। এমনকি অনেক জায়গায় হয়তো তারা মুক্তিযোদ্ধাদের সাথে মুক্তিযুদ্ধও করেছে। আর যদি মুক্তিযুদ্ধ নাও করে থাকে, তারা তো দোয়া করেছে আল্লাহ মুক্তিযোদ্ধাদের বিজয় হোক। তো সেই জামাতকে আওয়ামী লীগ ক্ষমতা এসে ফাঁসিয়ে দিয়েছে। তারা বলছে এরা রাজাকার, আলবদর, আসাম ছুঁয়ে পাকিস্তান আর্মি যে সকল কুকর্ম করেছে, এইগুলো আওয়ামী লীগ বলেছে যে না, এগুলো সব জামাত করেছে। আর দ্বিতীয়ত পাকিস্তান আর্মি যে মন্দ কাজ করেছে তা জামাতের বুদ্ধিতে করেছে। এবং সেই স্বাধীনতার পর থেকে আজ অবধি জামাত সেই ন্যারেটিভই এখন পর্যন্ত তারা দূর করতে পারেনি। এর বাইরে গত 17 মাসে তারা ক্ষমতা লাভ করার পর যেভাবে মাজার ভাঙচুর হয়েছে, তারা তো বলছে যে আমরা এই কাজ করিনি। তো সবাই বলছে যে না, এরা মাজার ভাঙছে, এরা আর কিছুদিন থাকলে শহীদ মিনারও ভেঙে ফেলবে, এরা এই যে ঢাকা শহরে যে সকল মূর্তি রয়েছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলা আছে, তারপর সে স্বোপার্জিত স্বাধীনতা আছে, রাজু চত্বর আছে, এইগুলো জামাত ক্ষমতা আসলে ভেঙে চুরে একদম সমান করে দেবে। এখানে হয়তো তারা কোনো কোরআন শরীফের বা অন্য কোনো যেগুলোকে ইসলামিক কোরিওগ্রাফি বলা হয় বা কালিওগ্রাফি বলা হয়, এই জিনিসগুলো হয়তো তারা করলেও করতে পারত। তো এই যে দুর্নাম এবং বদনাম যে তাদেরকে সবসময় তাড়া করে আসছে, সাম্প্রতিক সময় আবার সেই দুর্নাম বদনামের সঙ্গে যুক্ত হয়েছে হাদির এই আসামি, হত্যাকারী আসামি, তার গ্রেপ্তার। এখন সে কি বলে, বাংলাদেশে কি বলে, ভারত কি বলে, এটা নিয়ে জামাতের মধ্যে কিন্তু ভীষণ রকম টেনশন হচ্ছে। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে সেটা হলো পুলিশ হত্যা মামলা, এটা বিএনপি করবেই। এখন পুলিশ হত্যা মামলা যখন চালু হবে,
তখন মানে রাজসাক্ষী দেওয়ার জন্য মানে সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় বেশ কয়েকজন মানে রাজনীতিবিদ ছিলেন যারা জামাতের সাথে যোগাযোগ করতেন, বিএনপির সাথে যোগাযোগ করতেন। যারা জামাতের টাকা নিয়েছে, বিএনপিরও টাকা নিয়েছে। তারপরে রাস্তাঘাটে কিছুই করেনি, কিন্তু ভাবসাব দেখিয়েছে যে তারাই সব কিছু করেছে, তাদের হুকুমে সব কিছু হয়েছে, তারাই এই পুলিশ হত্যাকাণ্ড থেকে শুরু করে সব কিছু আছে, এগুলো সব তারাই প্রমোট করেছে। যাই হোক, এই সকল কথা যখন তারা বলেছে, কি ভেবে বলেছে, কেন বলেছে, ডাজ নট ম্যাটার, বাট ওটা বিএনপি বুদ্ধিমান দল তারা করেছে কি এই ছেলেগুলোকে এনক্যাশ করেছে, নিজেদের দলে নিয়েছে। নিজেদের দলে নিয়ে ভবিষ্যতে যখন এই পুলিশ হত্যা মামলা হবে, তাদেরকে যখন রাজসাক্ষী করা হবে যে অমুক নেতা আমাকে টেলিফোনে হুকুম দিয়েছেন, আমার বিকাশে এত টাকা পাঠিয়েছেন, আমার রকেটে এত টাকা পাঠিয়েছেন, আমার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা পাঠিয়েছেন, এবং আমি সেই টাকা নিয়ে অমুক অমুক জায়গাতে এই কাজগুলো করেছি, এই কথাগুলো যদি বলা হয় তাহলে জামাত কতটা বিপদে পড়তে পারেন একবার একটু চিন্তা করেন তো। তারপরে যে জিনিসটা হচ্ছে যে এই যে পুলিশ হত্যাকাণ্ড, সেই পুলিশ হত্যাকাণ্ড তো একটা দুটো নয়। যদি প্রতিটা থানায় একটা করে মামলা হয়, প্রতিটা জেলায় একটা করে মামলা হয়, যেভাবে শেখ হাসিনাকে হুকুমের আসামি করা হয়েছে, এভাবে যদি জামাতের বড় বড় নেতাদেরকে হুকুমের আসামি করে সারা বাংলাদেশে অসংখ্য মামলা হয়, আপনার কাছে কি মনে হয় যে শেখ হাসিনার যে রেজিমের 16 বছর, সেই 16 বছর বা 17 বছর, তার চাইতে এই বর্তমান রেজিমের 17 মাস বা 17 দিন তাদের কাছে রীতিমতো জাহান্নাম হয়ে দেখা দেবে যদি পুলিশ হত্যা মামলা শুরু হয়ে যায়। এর বাইরে যে সকল বিষয় ঐক্যবদ্ধ হয়েছে, যেমন উচ্চকক্ষ হবে, তারপরে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়বে, আরও অনেক কিছু। এখন সেই কাজগুলো যদি বিএনপি না করে তাহলে জামাতের উপর কিন্তু বিপদ ধেয়ে আসবে, একটার পর একটা বিপদ ধেয়ে আসবে। আর এই মুহূর্তে জামাতের জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে যে জামাতকে কেউ বিশ্বাস করছে না, তাদেরকে সবাই একটি মুনাফিকের দল বলার চেষ্টা করছে, তাদেরকে বলছে যে এই দলে কোনো ইনসাফ নেই, এরা মানুষের টাকা মেরে দেয়, এরা মানুষকে কথা দিয়ে কথা রাখে না, এরা যখন কাউকে প্রয়োজন অমনি তার হাতে পায়ে ধরবে, আর যখন প্রয়োজন শেষ হয়ে যাবে অমনি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে দেবে। এই হলো জামাতি চরিত্র। সেই মুনাফিকের চরিত্র যে কতটা নির্মম এবং নিষ্ঠুর তার কিছু নমুনা আপনি পাবেন পীরে চরমোনাই, মানে চরমোনাই পীর সাহেবের যিনি ছোট পীর, তার কিছু বক্তব্যে খুব খোলামেলা তিনি সেই বক্তব্য দিয়েছেন মৌলানা ফয়জুল করিম সাহেব। এরপর হেফাজতের যিনি বর্তমান আমির রয়েছেন, তিনিও জামাত সম্পর্কে খুব বাজে কথা বলছেন। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের সঙ্গে সেই হেফাজত ইসলামের আমিরের দেখা সাক্ষাৎ হয়েছে, তিনি তাকে দোয়া করেছেন। বয়োবৃদ্ধ মানুষ এবং হেফাজতের ভোটের একটা বিরাট অংশ বিএনপি পেয়েছে, অথচ এই ভোটগুলো জামাতের পাওয়ার কথা ছিল। তো কাজেই নির্বাচন করব সময় জামাত যে সকল ইসলামিক গ্রুপের সাথে তাদের সম্পর্ক ছিল, সেই প্রায় সব গ্রুপগুলোর সাথেই তাদের এখন সম্পর্ক বুমেরাং হয়ে গেছে। তাদের গ্রুপে এখন নাম করা বা পরিচিত লোকজনের মধ্যে একমাত্র সেই মামুনুল হক সাহেব আছেন, এছাড়া কেউ নাই। কিন্তু এই মামুনুল হক সাহেব যদি অলনে ছাড়েন, এখন আবার আওয়ামী লীগের বিএনপিতে চলে আসে, বিএনপিতে এসে তিনি যদি টেকনোক্র্যাট কোটায় তিনি যদি মন্ত্রী হন, এবং গত 17 মাসে জামাত কী করেছে কিংবা জুলাই আগস্টে জামাত কী করেছে, এই সমস্ত ব্যাপারে যদি অন্য সবার মতো তিনিও রাজসাক্ষী হয়ে যান, তাহলে বুঝেন তো জামাতের বিপদ কী পরিমাণ বাড়বে এবং কোন অবস্থায় যাবে। সেক্ষেত্রে ইল্লু পিঙ্কুর মতো যারা লোকজন আছেন, যারা জামাতের প্রমোটার, তারা কি আসলে জামাতকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারবেন নাকি পারবেন না, সেটি এখন দেখার বিষয়। মহান আল্লাহ আমাদের সবাইকে